থ্রিলারল্যান্ডে আজ একটা নয়, কিংবদন্তি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটো ছোট গল্প থাকছে তোমাদের জন্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 1894 সালের 12 সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল ইত্যাদি উপন্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। আজকের দুটি গল্প আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র এই বইটি থেকে। শুনতে থাকুন আজকের প্রথম গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্য। এ গল্পটা আমার এক বন্ধুর মুখে শোনা। বন্ধুটা বর্তমানে কলকাতার কোনো এক কলেজের প্রফেসর। বেশ বুদ্ধিমান, বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারেন না। উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে, আর সে কৌশলও জানা আছে। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে। আমার বন্ধু হঠাৎ একটা গল্প বললেন। আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন, তখন এর একটা মূল্য আছে ভেবেই গল্পটা বলছি। তার নিজের কথাতেই তাহলে বলা যাক। তো হয়েছে কি, সেবারে আমি বিএ অনার্সের পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষাটা শেষ হলো, তারপরের দিন থেকে 4-5 দিন ছুটি। এখন কিসের ছুটি তা এতকাল পরে আর মনে নেই। যাই হোক, এই ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল তখন। ওর বাড়ি ছিল বেলঘরিয়াতে। তা ভবতারণ ক্লাসে খুব পান খেত, ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, অশ্লীল কথাবার্তা বলতো, লম্বা লম্বা কথা বলতো। চালবাজির অন্ত ছিল না। আমার সঙ্গে তার খুব বনতো। মানে আমিও তখন দুস্তর মতো চালবাজ ছেলে ছিলাম। এখন সেসব কথা ভাবলে হাসি পায়। যাকে, তারপর যেটা বলছিলাম, অনার্স পরীক্ষা শেষ হওয়ার পর দিন ভবতারণ আমাকে টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। তা যাওয়ার সময় ট্রেনেই গেলাম, কিন্তু ওই ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো, কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে। কিছুক্ষণ ওর বাড়িতে থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে। এমন চরমে উঠল সেই তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম। হায় রে সেসব দিন! এই রোদ তো এই মেঘ, তখনকার জীবনে সেসবই ছিল স্বাভাবিক। যাই হোক, আমি তখন ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলাতেই বেরিয়ে পড়লাম। এরকম একটা জায়গা ভদ্রলোকের থাকতে আছে। তারপর ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে হন হন করে হাঁটছি কলকাতা মুখে। দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত, বুঝলে। মাঝে মাঝে একাধখানা মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার সম্পূর্ণ নির্জন রাস্তায়। একবার ওই একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পেলাম না। তা হঠাৎ আমার মনে হলো যে এতটা রাস্তা তো একটানা হাঁটতে পারবো না, একটু বিশ্রাম দরকার। ডাইনে বাঁয়ে চেয়ে কিছু দূরে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লাম। বাইরে থেকে দেখেই আমার মনে হয়েছিল যে এই বাগান বাড়িতে লোকজন খুব একটা কেউ থাকে না। আছে হয়তো একাধটা উড়ে মালি, তাকে 2-4টে পয়সা দিয়ে দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে। নিশ্চয় একটা পুকুর আছে বাগানে, নিশ্চয় তার ঘাট বাঁধানো। বাঁধানো পুকুর ঘাটে বসে কিছুক্ষণ বিশ্রাম করার যে কি আনন্দ, সে আর তোমাকে কি বলবো ভাই। তো বাগানের মধ্যে ঢুকে মনে হলো যে এই বাগানে লোকজন কেউ একটা খুব বাস করে না, ঘন ঘন কেউ আসেও না। লাল কাঁকড়ের পথগুলোর ওপরে 1 হাত লম্বা উলু ঘাস জন্মেছে। এক সময়ের ফুলের ক্ষেত আজকে আগাছার জঙ্গলে ভর্তি। আর একটু এগিয়ে গিয়ে মনে হলো যে এই বাগান বাড়িটা খুব বড় লোকের,
অন্তত যে সময় এটা তৈরি হয়েছিল সেই সময় মালিকের অবস্থা কিন্তু খুব ভালো ছিল। শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটা গাছপালায়, প্রত্যেকটা ইঁটে পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখনও এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি, হাত ভাঙা, নাক ভাঙা, এমন অনেক অপসরী মূর্তি আছে বাগানের এদিক ওদিক। কোনোটার পিঠ দেখা যাচ্ছে, কোনোটার মুখ ঝোপের আড়ালে। একটু দূরে এগিয়ে গিয়ে বাঁদিকের চওড়া পথটা ধরলাম। পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এটা সেটা নয়। অনেক কালের পুরনো পুকুর, বাঁধানো ঘাট একসময় ছিল, কিন্তু এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে। দুপাশে বট অশ্বত্থের গাছ জন্মেছে। এখন সিঁড়ির সাহায্যেও সে ঘাটে নামা যায় না। রাত্রে সাপের ভয়ে সেদিকে যেতে আমার সাহসই হলো না। ঘাটের থেকে খানিকটা দূরে একখানা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীরে বেঞ্চের ওপরে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন বেশ রাত। সামনের দিকে চাইতে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিটা থেকে বেশ কিছুটা দূরে যেখানে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, সেটার দিকে ঘুম ভেঙে আমার নজর পড়ল। ওর সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা না অন্য একটা কি কাজ করছিল, বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল। আমাকে জাগতে দেখে সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে উঠে বসলাম, চোখ মুছলাম ভালো করে। ঘুমের ঘোর? না, সেটা তো মনে হচ্ছে না। আমি তো ঘুম ভেঙে স্পষ্ট দেখেছি যে মূর্তিটা কিছু একটা করতে যাচ্ছিল। আমার সাড়া পেয়ে নিজেকে সামলে নিয়েছে। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। তখনও ঘুমের ঘোর আমার ভালো কাটেনি। রাস্তায় হাঁটবার ইচ্ছে নেই মোটে। কি করব? অনেক ভেবে আমি আবার সেই বেঞ্চিতেই শুয়ে পড়লাম। শোয়া মাত্র কখন আবার যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। তবে ঘুম আসবার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উঁকি দিয়েছে। মূর্তিটা কি করতে যাচ্ছিল? আমাকে ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতে ও নিজেকে সামলে নিল। রাতে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম। আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে। ফুটফুট করছে জ্যোৎস্না। তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতে, ওই আগাছার জঙ্গলে। কিন্তু ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো যে আমি প্রথম যখন এই বাগানে ঢুকি তখন এই বাগান যা ছিল এখন আর তা নেই। কি যেন একটা পরিবর্তন হয়ে গিয়েছে এই বাগানের। অথচ কি সেটা বুঝতে পারছি না। কি বদলে গেল বাগানটায়? হঠাৎ আমার চোখ পড়ল সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওখানেই হয়েছে। আগে যা ছিল এখন তা নেই। 1 কি 1.5 মিনিট কেটে গেল। সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোত বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যটা আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উঁচু বেদিটার ওপরে বসানো সেই অপসরী মূর্তিটা কোথায় গেল? বেদিটা তো খালি পড়ে আছে, মূর্তিটা তো নেই। প্রথমটাই যেন বিশ্বাস হলো না। সত্যি কি ওখানে অপসরী মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো, আমি ভুল দেখছিলাম। না না না, তা কি কখনো হয়? পাথরের অত বড় মূর্তিটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু এই অপসরী মূর্তি তো অন্যদিকে তাকিয়ে কিছুটা করতে যাচ্ছিল। আমি যখন ঘুম ভেঙে দেখেছিলাম
এই বেদির ওপরই তো মূর্তিটা ছিল, না থাকলে আমি বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে সেটা। বেশ মনে আছে আমার, বেশ মনে আছে যে ওই বেঞ্চিতে শুয়ে মূর্তিটা প্রথম আমার চোখে পড়েছিল, আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। এটাও মনে আছে যে মূর্তিটা দেখে আমি ভাবছিলাম এই ধরনের মূর্তি কি ইটালি থেকে আসে নাকি এদেশে তৈরি হয়। সব কিছু একেবারে ভুল হয়ে যাবে, কিন্তু যদি তা না হয় তবে সে অপসরী মূর্তি বা যাবে কোথায়? এত রাত্রে কে উঠিয়ে নিয়ে যাবে এই মূর্তিটাকে? চোরে নিয়ে গেল? যদি তাই হয় তাহলে এতকাল এই বাগান অরক্ষিতভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলো না, আর একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে, আজকেই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে? না 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 না, তাও সম্ভব বলে মনে হয় না। কেন জানি না, আমার কেমন যেন একটা ভয় করতে লাগলো, গা ছমছম করতে লাগলো আমার। রাত আর বেশি বাকি নেই, না এ বাগানে আর বেশিক্ষণ শুয়ে থাকার দরকার নেই। আস্তে আস্তে আমি বরং কলকাতা মুখ হাঁটা দিই। যেমনি এই কথা মনে আসা অমনি আমি বেঞ্চ থেকে উঠে বসলাম। পুকুরের ওই ঘাটটায় নেমে একটু চোখে মুখে জল দেব বলে ঘাটের দিকে এগোচ্ছি, হঠাৎ আবার অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। বাঁধানো ঘাটের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই? সেটার হাত ভাঙা ছিল বলে আমার আরও বেশি করে দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা। ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে। মনে কেমন যেন সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম, কত মূর্তি ছিল এদিকে ওদিকে। বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে সাদা পাথরের মূর্তিগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল। এখনও তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র, কিন্তু ওই সেই অপসরী মূর্তিগুলো একটাও তো নেই। এক রাত্রের মধ্যে কি বাগানের সব পুতুল চুরি গেল? এই রাতটার জন্যই কি চোরেরা ওত পেতে বসেছিল? আশ্চর্য! বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। এতক্ষণে বুঝলাম যে ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে, সেটা হলো এই পরিবর্তন। বাগানের এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে পুকুরের বাঁধানো ঘাটের ওপরে গিয়ে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চোখ পড়তে আমার শরীরটা কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে, বিস্ময়ে। বাগানের সব অপসরী মূর্তিগুলো জলে নেমে সাঁতার কাটছে, এপার ওপার করছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, যে সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্টভাবে পুতুল রূপেই সাঁতার কাটছে। এইখানেই আমাদের মধ্যে কেউ একজন বন্ধুকে জিজ্ঞাসা করলেন, আপনি স্পষ্ট দেখলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিনের কথা বটে, কিন্তু আমি আজও ভুলিনি সেই রাতের কথা। সেই দৃশ্য আজও দেখি আমি চোখের সামনে, মাঝে মাঝেই দেখি। বিশ্বাস করা না করা আপনাদের ইচ্ছে, কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যি। আমি কাউকে বলিনি বিশ্বাস করতে। আমি বললাম, সিদ্ধি টিদ্ধি খেয়েছিলেন নাকি বন্ধুর বাড়ি বেলঘড়িয়াতে? আরে না ভাই, আমি সেসব ছুঁয়েও দেখতাম না তখন, এখনো তাই। বিশ্বাস করুন আমার কথা, সেসব কিছু নয়। সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। আমরা বললাম, তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি যেন পাগল হয়ে গিয়েছি, বা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি? বেশ মনে আছে, পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল না নারকেল কেরা গাছ ছিল।
চাঁদ তখন ওই ঝাঁকড়া গাছের ঠিক মাথার আড়ালে। সে ছবিটা আমার স্পষ্ট মনে আছে। আবার যখনই চোখ নামিয়ে পুকুরের দিকে তাকালাম, সেখানে সেই অদ্ভুত, অবিশ্বাস্য, অস্বাভাবিক দৃশ্য। সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল, নিজের ওপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে ছুট, একেবারে সোজা দৌড়। ফটকের কাছে যখন এসে পৌঁছেছি তখন আমার মনে হলো, মানে অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্যি কিনা, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল। হাসির একটা ঢেউ যেন আমার কানের কাছে এসে পৌঁছাল। পরক্ষণেই আমি একেবারে এক দৌড়ে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপরে এসে পৌঁছলাম। হ্যাঁ, তো এই ছিল ঘটনা। এখন আপনারা কি কি প্রশ্ন করবেন তা আমি জানি। সেখানে আর আমি গিয়েছিলাম কিনা? পরদিনই গিয়েছিলাম, তবে একা নয়, 3 জন বন্ধুকে সঙ্গে করে। গিয়ে দেখলাম ওই পুরনো ভাঙা বাগানবাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা, নাক ভাঙা অপসরী মূর্তি এদিকে ওদিকে বন জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করানো। অস্বাভাবিকতার কোথাও কোনো চিহ্ন নেই। হঠাৎ একটা বন্ধু আমাকে ডাক দিল। ঘাটের ওপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিচুটি লতা মাটি থেকে গজিয়ে সেটার 2খানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় বিচুটি লতা উঠেছিল, এমনও হতে পারে। লতাটার কোথাও ছেঁড়া নেই, ভালো করে পরীক্ষা করলাম আমরা। অথচ আমি হলপ করে বলতে পারি ওই পুতুলটা কাল জলে নেমেছিল। অন্তত আমি ওই বেদিটা কাল খালি দেখেছি। এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। আমার এক বন্ধু বলল, ঠিক আছে, তোর সব কথাই বুঝলাম, কিন্তু তাহলে আমাকে একটা কথা বল যে এই গাছটা এরকম থাকে কি করে? দেখে যা মনে হচ্ছে এটা জড়ানো অন্তত 1 বছরের পুরনো। রাতারাতি তো গাছটা জন্মায়নি। ওদের যুক্তি অখাট্য, কি উত্তর দেব ওদের? আমার নিজেরই তখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর। শুনছিলেন রহস্য, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কথকের চরিত্রে ছিলাম আমি অনুভব, বন্ধুর চরিত্রে রণদীপ, অন্যান্য চরিত্রে রণদীপ এবং আমি অনুভব। আর এখন শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় গল্প। শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউচণ্ডীর মাঠ। গ্রামের বাঁওড়ের মধ্যে নৌকা ঢুকেই জলঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাঁটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বের হচ্ছে। হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন খোলা হয়েছে? যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছা হয় না। পেছনের নৌকা থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সেই দিকেই সকলের ঝোঁক। সাবডেপুটি নৃপেনবাবু কাজ শেখার জন্য এইবার প্রথম খানাকুড়ির কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা তুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকা লাগতে তিনি ছইয়ের ভেতর থেকে বের হয়ে এলেন এবং একটু পরেই হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটা তর্ক শুরু করলেন।
আমি নৃপেনবাবুকে বললাম, নৃপেনবাবু, টেনেসে এক নিয়ে কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই কিন্তু কাজ আরম্ভ করতে হবে। চৈত্র মাস চায় চায়, গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে, তলায় আকন্দ, ঘেঁটু এইসব বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারের রোদে পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাংশালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাম দিকের পাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল লতায় ঝোপের তলা থেকে জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলোর ঝাড়, আর তাদের কুচি কুচি হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁওড়ের ধারে মাঠের মধ্যে তাঁবুর জায়গা কোথায় হবে সেটা ঠিক করতে গেলুম। এই নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁধারেই খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বিকেলে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, আচ্ছা কাকা, বলছিলাম রসুলপুর কোন গ্রামের নাম? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এটা হলো কুমুরে, পাশের ওটা আমরাঙ্গা, আর রসুলপুর এই গাঁগুলোরই পেছনে, ক্রোশ 2 তফাতে। আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, মানে বলছি, এ মাটিতেই কি আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো 5-6 মাস। আমরা বললুম, হ্যাঁ তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এখানটা এক ঠাকুরের স্থান, গায়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারেই চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে করে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমি জমা নাকি অনেকে ফাঁকি দিয়ে দখল করেছে, আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এই সব কথাই তিনি আমাদের প্রায় শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলাম না। খানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে, আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি লাগলো। চক্রবর্তী মশাইও সেখানে উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞেস করলাম, আচ্ছা এটাকে বউচণ্ডীর মাঠ কেন বলে চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নৃপেনবাবুও বললেন, ও ভালো কথা, হ্যাঁ বলুন তো চক্রবর্তী মশাই, এ বউচণ্ডী আবার কি কথা? জন্মেও তো শুনিনি। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প, ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা। এ অঞ্চলের অনেক প্রাচীন লোক এ গল্প জানে। সেকালে এ গ্রামে এক গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই, তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ডাকছিল। এই পতিত পাবন চৌধুরী যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স ওই 50 পেরিয়ে গেছে। এমন কিছু যে বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় ওই 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর, মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটির মতো, চোখ দুটি বেশ ডাগর, ভাষা ভাষা চোখে মুখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত স্বভাব দেখে পাড়ার লোকে বলল,
এরকম বউ এ গায়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ নামানো ছাড়া কথা বলে না। অল্প বয়সের খুড়শাশুড়ি দলের সামনেও ঘুমটা দেয়। সকলে বলল, যেমন লক্ষ্মীর মতন রূপ তেমনই গুণ। কিন্তু মাস 2-3 পরে একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলো বউটির আর স্বভাব ভালো, কিন্তু একটা বড় দোষ, সে কিছুতেই স্বামীর ঘেঁস নিতে চায় না, প্রাণপণে তাকে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্যই ও এরকম করে। কিন্তু ক্রমে দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে ভয়ে কেমন কাঁপে। এমনকি বাড়িতে যেদিন যজ্ঞ বা কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয়, সেদিন সে আর ঘর থেকে বাড়ি হয় না। স্বামীর ঘরে কিছুতেই যেতে রাজি হয় না। মাসে 2-1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠালেও সে জনে জনের পায়ে পড়ে, এরুর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই মানতে চায় না। পুরুষ মানুষদের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দরজায় শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনো দিনও সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে ধরে বেড়াতো, সকলকে বলে, আমার বড্ড ভয় করে, আমায় ওরম করে আর পাঠিও না, তোমাদের দুটি ভাই পড়ি, আমায় ওরম করে আর পাঠিও না। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতক গেল। একদিন তাকে আবার সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দোর বন্ধ করে দিল। তারা ঠিক করলো এই রকম করতে থাকলে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর এই ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখলো ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটেই বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো। লোক ফিরে এসে জানালো সে সেখানেও যায়নি। তখন সকলে বলল যে সে নাকি পুকুরে ডুবে মরেছে। পুকুরে জাল ফেলা হয়, কিন্তু তাও সন্ধান মেলে না। বউয়ের কচি মুখ আর নিরীহ চোখের ভাব মনে করেই লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করার জন্য চতুর্থ পক্ষের স্ত্রীকে ঘরে আনলেন। অজপাড়াগা নতুন কিছু একটা বড় ঘটে না। অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চলল। তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত। মোজে বাঁওড় হয়ে গিয়েছে এই তো সেদিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল করতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে কে একজন ছিল, সেও উঠে গিয়ে অন্য কোথায় বাস করতে আরম্ভ করলো। এসব অনেক বছর আগের কথা, তা প্রায় 70-80 বছর হবে। সেই থেকে আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে বলে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের মধ্যে বনের ধারে নিভৃত দুপুরে বাঁশবনের ছায়ায় কে শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি।
কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকারে ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূরে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমে দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে যেন খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গেছে। তার ছোট ছোট পায়ের দাগ, ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গিয়েছে। মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলো চণ্ডীতলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামের বধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউ চণ্ডীর পুজো দিতে আসে। বউ চণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে, ছেলে বিদেশে থাকার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগিরই সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকেই উদ্ধার করেন। চক্রবর্তী মশায়ের গল্প শেষ হলো। তারপর আরও নানান কথাবার্তার পর তিনি এবং বাকি সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে আসছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা। বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে। নৌকার গলুয়ে বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছর আগেকার পলাতকা গ্রাম্য বধূর ইতিহাসটা ভাবতে লাগলাম। মাঠের মাঝে ওই উঁচু ঢিবির মতো ঘেঁটু ফুলের যে বন, সেদিকে তাকিয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যেই লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যে ওই বটগাছের তলায় চুপ করে আকাশের তারার দিকে যায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনে পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে তাকিয়ে দেখে যে ভোরের আলো ফোটবার আর দেরি কত। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপর নবমীর চাঁদ উঠেছে। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকাটা ছাড়া হলো। জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছে। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির অথবা কোনো পতঙ্গের ডাক। বাঁওড়ের মুখ পার হয়ে আমরা যখন বাইরের নদীতে এসে পড়েছি, তখন পেছন ফিরে চেয়ে দেখি যে নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগের সেই লজ্জা কুণ্ঠিতা পল্লীবধূটির মতো। শুনছিলেন বউ চণ্ডীর মাঠ। কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কথকের চরিত্রে রণদীপ, হেমেনবাবু এবং নৃপেনবাবুর ভূমিকায় ছিলাম আমি অনুভব। বউচণ্ডীর ভূমিকায় ছিল সায়নী এবং ভুবন চক্রবর্তীর ভূমিকায় টিম হররস্কোপ থেকে ছিল ইভান। দুর্দান্ত উপস্থাপনায় আরও কিছু বাংলা অডিও স্টোরি শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইভানের চ্যানেল হররস্কোপ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। তাহলে কেমন লাগলো আজকের গল্প দুটো কমেন্ট বক্সে জানাও আমাদের। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করতেই হবে। সাবস্ক্রাইব করার কথা কি নতুন করে বলতে হবে নাকি? করে দেবে একদম।
আর হ্যাঁ, যারা যারা এখনও জানো না, আমরা আমাদের সেকেন্ড চ্যানেল দ্য ব্রোকেন ক্যাসেটসে নিত্য নতুন ট্রু ফ্যাক্টস আনার চেষ্টা করছি। তাই সবাইকে অনুরোধ করছি আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। তাহলে আমরা হয়তো নিত্য নতুন তোমাদের মনোরঞ্জনের জন্য অগাধ চেষ্টা করে যাব। চলো, আজ এই পর্যন্তই। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থেকো, সুস্থ থেকো।